উর্মির যখন ঘুম ভাঙলো ততক্ষণে ভোরের আলোয় ফিকে বেলা বেশ গড়িয়েছে। বিছানায় ঝটপট উঠে চারপাশে এক নজর গলাতেই তার চোখ আটকে গেল ঘরের এক কোণে সোফায় ঘুমিয়ে থাকা কায়েপের উপর। দৃশ্যটা দেখে ভেতরে একটা অজানা অস্বস্তি আর অস্বস্তিতা মোচড় দিয়ে উঠল উর্মি। ছেলেটা সারা রাত এমন বিশ্রীভাবে সোফায় শুয়ে কাটলো। সে নিজে কেন ওভাবে আষাঢ়ের মতো ঘুমাতে গেল? আর কিছুক্ষণ জেগে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? নিজের প্রতি সামান্য বিরক্ত হয়ে উর্মি বিছানাটা গুছিয়ে নিতে লাগলো। ঠিক তখনই দরজায় করাঘাতের শব্দ। দরজায় শব্দে কায়েফের ঘুম ভেঙে গেল। হাত দিয়ে চোখ ডলতে ডলতে ভাঙা কণ্ঠে শুধালো, কে? ওপাশ থেকে মৌনিতার গলা ভেসে এলো, ভাইয়া আমি। তোমরা কি উঠে পড়েছো? উর্মিকে ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে কায়েব নিজে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। মৌনিতা দরজার মুখে দাঁড়িয়েই গম্ভীর মুখে বলল, বড় চাচা তোমাদের নিচে ডাকছে। কথাটা শুনে কায়েপের বুকের ভেতরটা ধক করে উঠল। সে খুব ভালো করে আঁচ করতে পারছে নিচে বড়সড় কোনো বড় অপেক্ষা ঝড় অপেক্ষা করছে। কাল রাতেই তো মাহাজা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে যেন উর্মিকে অবলম্বে ডিভোর্স দিয়ে দেয়। প্রয়োজনে তিনি নিজে দাঁড়িয়ে থেকে ভালো পাত্র দেখে মেয়েটা আবার ব্যবস্থা করে দেবে। কায়েব নিজেও বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। তার চোখের সামনে বরাবর ভেসে উঠেছে অসুস্থ বৃদ্ধ দাদুর আকুল মুখখানা। আসার আগে কায়েফের দুটো হাত ধরে বারবার অনুরোধ করেছিল সে যেন কোনো পরিস্থিতিতেই উর্মির হাত ছেড়ে না দেয়। তাকে দেখে রাখো। কাইয়েব নিজেকে সামলে নিয়ে উর্মির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, নিচে যেতে হবে। উর্মি মাথা নেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর দুজন নিচে ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখলো বাড়ির কম বেশি সবাই সেখানে উপস্থিত। পাশাপাশি বসে আছে আশরাফ তালুকদার ও আরাফাত তালুকদার। তাদের ঠিক পাশেই থমথমে মুখে বসে আছে মাহাজা। কাইয়েবকে ঘরে ঢুকতেই দেখে আশরাফ তালুকদার সামনে সোফায় দেখিয়ে বললেন, বস কাইয়েব। কাইয়েব গিয়ে বসলো। উর্মি পিট পিট করা বুক নিয়ে একটু দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আবহাওয়া ভরিক্কি কাটিয়ে আশরাফ তালুকদার শান্ত গলায় বললেন, দেখো কাইয়েব, তোমাদের বিয়েটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি। ওই ঘটনার পেছনে কার কি ভুল বা চক্রান্ত ছিল আমরা তা জানি না, কারণ নিজ চোখে তো আর দেখিনি। তোমাদের আমরা ছোটবেলা থেকেই চিনি। তোমার উপর আমাদের আগাধ বিশ্বাস। আমার মন বলে তুমি কোনো অন্যায় করতে পারো না। কিন্তু তোমার মা বলেছিল তোমরা যে এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে বের হয়ে ডিভোর্সটা নিয়ে নাও। এতে তোমার ঘাড়ে কোনো অযথাচিত বোঝা চাপুক, তা আমরা কেউ চাই না। উর্মি বাকি জীবনের সমস্ত দায়ভার না হয় আমরাই নেব। জীবনে এর আগেও অনেক ভুল সিদ্ধান্ত মাসুল দিয়েছি বাবা, তার পরিণত তো আজ আমরা নিজে চোখে দেখেছি। আশরাফ তালুকদার যে পরোক্ষ খোঁচাটা কলরবকে মারলেন তা সে খুব ভালো করে অনুধাবন করতে পারল, তবে তা গায়ে মাখল না। মুখ গম্ভীর করে নিষ্পিতভাবে বসে রইল। উর্মি দুটো চোখ নোনা জলে টলমল করে উঠল। তার জীবনটা এমন ভাগ্য হতো কেন? কখনোই কি তার একটা স্থায়ী ঠাঁই বা আপন ঠিকানা হবে না? তবে পরক্ষণ নিজের মনকে নিজেই ধিক্কা দিল সে। সে কি একটু বেশি আশা করে ফেলেছে না? এই ছেলেটা কেন দায় ছাড়া তার সাথে কেন থাকবে? মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল উর্মি। অন্যের সাহায্য করেছে সে, আর না। এবার সময় এসেছে সব বাঁধনার অপমান থেকে নিজেকে মুক্ত করার। সে নিঃশব্দে ধীরে পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। কায়েব একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকালো।
শান্ত গলায় বলল, আমি এই বিয়েটা ভাঙতে চাই না। আই এম সরি। কথাটা শোনা মাত্রই কলরব সহ ঘরের উপস্থিত প্রতিটা মানুষ বিস্ময়ে কায়েফের দিকেই হা করে চেয়ে রইল। মাহাজা মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে ধমকে উঠলেন, কায়েব, তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? কাল রাতে আমি তোকে কি বুঝিয়ে বললাম, আর তুই এখন এখানে দাঁড়িয়ে সবার সামনে কি বলছিস? হ্যাঁ। কলরব খানিকটা বিস্ময়ে চেপে বলল, সেটাই তো কথা কায়েব, যা বলবি অন্তত ভেবে চিন্তেই বল। কায়েব ধীরে সুস্থে মাথা নেড়ে জবাব দিল, আমি ভেবে চিন্তেই বলছি। তোমরা সবাই কেবল আমার ভবিষ্যৎ আর সম্মানের কথাই ভাবছো, কিন্তু একবারও কি ওই মেয়েটার কথা ভেবেছো? আজ যদি আমি ওকে এভাবে পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে দিই, তবে ও কি বাকি জীবনটা কিভাবে কাটাবে? সমাজ ওকে বাঁচতে দেবে? এই পুরো নাটকে তো ওর বিন্দুমাত্র কোনো দোষ ছিল না। ছোটবেলা থেকে মেয়েটা অনবরত অবহেলার আঘাত সহ্য করে এসেছে। সত্যি বলতে আমি হয়তো স্বাভাবিক অবস্থায় কখনো বিয়ে করতাম না, কিন্তু যখন বিয়েটা হয়ে গেছে তা ভেবেই হোক না কেন, আমি আর তা ভাঙতে চাই না। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল। মাহাজা হাউমাউ করে কেঁদে উঠে বললেন, কাইয়েব, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই যদি ওই মেয়েটাকে মেনে নিস, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। এই আমি তোকে শেষবারের মতো বলে দিলাম। কাইয়েব চোখ দুটো বুজে শান্ত স্বরে বলল, আমু, আই এম রিয়েলি সরি, কিন্তু তুমি যদি সত্যি চাও তোমার ছেলে সংসার করুক, তবে আমি ওই মেয়েটার সাথে সংসার করব। নয়তো সারা জীবনে আমি আর কখনো কোনো মেয়েকে বিয়ে করব না। আমি আজ পর্যন্ত কখনো তোমার কথায় অবাধ্য হইনি, আজও হব না। তুমি হুকুম করলে আমি এখনই ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু তারপর আমি আর নতুন করে কোনো সম্পর্ক জড়াবো না। এটাই আমার শেষ কথা। ছেলের সিদ্ধান্তে স্তব্ধ হয়ে গেলেন মাহাজা। মুখে ভাষা হারিয়ে যেন এক পলকে পাথর বনে গেলেন তিনি। কথাটা বলে কায়েব এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে ওখান থেকে বেরিয়ে গেল। কলরব পেছন থেকে দু তিনটা বার ডাকলেও সে তা কানে তুলল না। আশরাফ তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ কণ্ঠে বললেন, কি করব এদের নিয়ে বলো তো? কাইয়েব যখন নিজ দায়িত্ব সব মেনে নিতে রাজি, তখন আমার মনে হয় না আমাদের আর এ নিয়ে কোনো জাল ঘোলা করা উচিত। তারপর হুট করে তিনি কলরবের দিকে ফিরে চাইলেন। তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালেন, তা কলরব, তোমার সমস্যাটা ঠিক কি বলতে পারো? সকালে আন্তাসা ফোন করেছিল, তুমি নাকি এখনো নির্জানার দেওয়া ডিভোর্স পেপারে সই করছো না। কলরব মুখে চালান করা চাটুকু গলার নিচে নামতে গিয়ে বেশ কষ্ট পেল। কাইয়েব মুহূর্তে আসার নীরবতা বজায় রেখে নিচু স্বরে বলল, আমি ডিভোর্স দিতে চাই না। কথাটা শোনা মাত্রই আশরাফ তালুকদার চরম বিস্ময়ে ছেলের দিকে চেয়ে রইলেন। পাশে থাকা কাব্য হে হে করে হেসে উঠে বলেন, আরেকবার বলতো ভাই, আমি মনে হয় ভুল শুনলাম। কলরব রাগে দাঁতে দাঁত চেপে কাব্যর দিকে এগিয়ে বলল, আমি কি কোনো ফালতু কৌতুক বলছি যে তোর এত হাসি পাচ্ছে? কাব্য হাসি থামিয়ে বলল, আমার কাছে তো মজার কথাই মনে হলো। আশরাফ তালুকদার গম্ভীর কণ্ঠে বলেন, সবসময় সবকিছু তোমার একা ইচ্ছে মতো চলবে না কলরব। তুমি না চাইতেও বা কি আসে যায়? নির্জানা তো ঠিকই ডিভোর্স চাইছে, আর আইনত ও পারিবারিকভাবে তুমি তা মেনে নিতে বাধ্য। আজকের মধ্যেই পেপারে সই করে ওদের ওখানে পাঠিয়ে দাও। কলরব তাড়াহুড়ি করে বলল, নির্জানাও ডিভোর্স চায় না। আমরা দুজনই কেউ কাউকে ছাড়তে চাই না। তোমাদের সবার সমস্যাটা ঠিক কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আশরাফ তালুকদার তীক্ষ্ণ গলায় বললেন, তোমার ফাঁকা কথা আমি কেন বিশ্বাস করতে যাব? নির্জানা যদি সত্যি ডিভোর্স না চাইতো, তবে সে এতদিন পর হয়ে যাওয়ায়
পরও এই বাড়িতে ফিরে আসছে না কেন? বাবার প্রশ্নে কররাপ এক মুহূর্তের জন্য থমকে গেল। আমতা আমতা করে কোনো মতে বলল, হয়তো ওর সামনে পরীক্ষা, তাই হয়তো এখন আসতে পারছে না। আমি এখন আসছি, আমি অফিসে জরুরি মিটিং আছে। কথাটা শেষ করা ও সুযোগ না দিয়ে কলরব তাড়াহুড়া করে প্রায় এক প্রকার পালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আশরাফ তালুকদার পুরো বোকা বনে গিয়ে ছেলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। হুট করে কিছু বলার সুযোগটুকুও পর্যন্ত পেলেন না তিনি। এমনকি কাব্য তাজ্জব হয়ে গেল। ঘুম থেকে উঠে বিছানায় পা ফিরতে দিয়া কিংবা কাব্য কাউকে পাশে পেল না নবনী। অলস্য ভেঙে উঠে বিছানায় সুন্দর করে গোছাতে শুরু করতে ঘরে ঢুকলো দিব্য। নবনী বিছানার চাদরটা টান টান করতে করতেই শুধালো, দিয়া কোথায়? দিব্য আলমারির দিকে এগোতে এগোতেই সহজ গলায় বলল, ও তো ইহান আর ইভানের সাথেই খেলেছে। স্কুল যাবে না আজ? আজ ওদের স্কুল ছুটি। ও। নবনী কণ্ঠে উদাসীনতা, মুখটা কেমন মলিন। দিব্য মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কাল সত্যি তোমার কি হয়েছিল বলো তো নবনী? আমি সারা রাত অনেক ভেবেও তোমার হুট করে রেগে যাওয়ার কোনো কুল কিনারাও পেলাম না। নবনী একরাশ অভিমান ঢেলে বলল, আপনি পারবেনও না। কথাটা বলে মুখ ভার করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলেই দিব্য চট করে তার হাত চেপে ধরল। ধমকের সুরেই বলল, না, আজ কিন্তু না বলে একদম যেতে দেব না। নবনী ভ্রু কুঁচকে তাকালো, আপনি জেদ করছেন কেন আমার সাথে? হ্যাঁ বলছি। নবনী মুখ নিচু করে বিড়বিড় করলো, কাল আমি স্টেশনে নামার পর ফুচকা ভ্যানটা দেখেছিলাম। দিব্য যেন হাঁক ছেড়ে বাঁচল। তারপর একগাল হেসে বলল, তোমার খাওয়ার ইচ্ছে হয়েছিল? নবনী কটমট করে চেয়ে বলল, সেটা এখন এতক্ষণে মহাশয়ের মাথায় ঢুকলো? তাই তো। শিট, আমি সত্যি কালকে তাড়াহুড়ায় খেয়াল করিনি। রিয়েলি সরি ম্যাডাম। নবনী অভিমানী মুখে অন্যদিকে নজর ফেরালো। দিব্য তার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। আদরে মুখটা প্রাণে চেয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে, আজ বিকেলে আমরা ঘুরতে বেরোচ্ছি। একদম পাকা প্রমিস। নবনীর নাক ছিটকে বলল, থাক, কোনো দরকার নেই। দিব্য ভাবলেশহীন গলায় শোনালো, আমার বউকে নিয়ে আমি ঘুরতে যাব, তাতে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। এতটুকু একটা বিষয় নিয়ে এত শত রাগ জমেছিল মনে। নবনী কিছুটা সিরিয়াস হয়ে বলল, আমি একটু আম্মুর কাছে যাব ভাবছি। উনাকে এখনো খবরটা বলিনি তো, চাইছিলাম সামনাসামনি গিয়ে সুখবরটা জানাতে। দিব্য শান্ত মুখে জিজ্ঞেস করলো, ঠিক আছে যেও, তবে আমায় দুদিন সময় দিতে পারবে? অফিসের কাজগুলো গুছিয়ে নি। আপনার আবার সময় দেওয়ার কি দরকার? দিয়া আর আমি চলে যাব। দিব্য সঙ্গে সঙ্গে চোখ বড় করেই বলল, তোমাদের ছেড়ে আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। আর এই অবস্থায় তো তোমাকে একা ছাড়া প্রশ্নে ওঠে না। একদম জেদ করো না, লক্ষ্মী বইয়ের মতো শোনো। নবনী ঠোঁট টেপে কোণে ফুটে উঠল লাজুক হাসি। ফর্সা মুখটা তার নিমিষেই রক্তিম বর্ণ ধারণ করলো। দিব্য তার বাঁ গালে ঝটপট একটা নরম চুমো এঁকে দিল, আলমারির দিকে চলে গেল। তারপর তোয়ালে আর জামা কাপড় হাতে নিয়ে ধীরে পায়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। পুরো বিষয়টা সে করল নির্বিঘ্নের ভঙ্গিতে। নবনী আর সেখানে দাঁড়ালো না। গলে হাত দিয়ে মৃদু হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেল। বুকে ভেতরটা তীব্র যন্ত্রণায় ছাই হয়ে যাচ্ছে উর্মির। তালুকদার বাড়ির পেছনের দিকটা বিশাল এক বাগান, যেখানে ছোট বড় আগুনতি গাছের সমাহার। আজ এই নির্জন বাগানে কোনো একটা গাছে নিজে অভিশপ্ত জীবনের ইতি টানবে সে। মনে মনে এই কঠিন সিদ্ধান্ত নুপড়িয়েছে। বেশ বড়সড় একটা গাছের নিচে এসে দাঁড়ালো উর্মি। ছলো ছলো চোখ ওপরে শক্ত একখানা ডালের দিকে তাকালো। গা থেকে পরনের শাড়িটা আগলা করে আঁচলের ওপরে ডাল ছুঁড়ে আটকে দেওয়ার
আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতে শাড়ির কোনায় ডাল অব্দি পৌঁছাচ্ছে না। চরম হতাশা আর বিরক্তিতে চোখ দুটো নোনা জলে ভরে উঠল তার। ঠিক তখনই আচমকা এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর চমকে উঠল সে। আপনি ঠিক কি করার চেষ্টা করছেন বলুন তো? কাইয়েব এসে দাঁড়িয়েছে সবে, শাড়ির আগলা হয়ে, শরীরের অর্ধেক অংশ অনাবৃত অবস্থায় দাঁড়িয়ে থাকা উর্মির প্রাণে চোখ পড়তে কাইয়েব নিজেই থমকে জমে গেল। উর্মির সেই দিকে হুঁশ নেই, ভয় আর অপরাধবোধে থরথর করে কাঁপছে সে। কাইয়েব চট করে চোখ সরিয়ে নিয়ে কিছুটা বিরক্ত গম্ভীর মিশ্রিত বলল, এই অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবেন আপনি? আপনাকে উদ্ধার করতে আসা লোকটাও বাঁচানোর কথা ভুলে কয়েক ঘন্টা হা করে তাকিয়ে থাকতো। মরার জন্য আর কোনো সহজ উপায় খুঁজতে পেলেন না। কাইয়েব দৃষ্টি অনুসরণ করতে যেন পুরো হুঁশ ফিরল উর্মির। লজ্জায় আর আষ্টতায় চট করে শাড়িটা গায়ে শক্ত করে জড়িয়ে নিয়ে হু হু করে কেঁদে উঠে মাটিতে বসে পড়ল সে। কাইয়েব এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল, ধীরে পায়ে এগিয়ে গিয়ে উর্মির মুখোমুখি হাঁটু গেড়ে বসলো। উর্মি কেঁদেই চলেছে, তার কান্নার তোরে বুকের ভেতরটা তোলপাড় হচ্ছে। কাইয়েব মুহূর্ত ইতস্তত করার পর আলতো করে উর্মির মাথা তার নিজের বুকের সাথে ঠেকিয়ে মাথায় হাত বুলাতে বোলাতে নিচু স্বরে বলল, এমন অদ্ভুত উদ্ভট সব চিন্তা আপনার মাথায় কেন কে দেয়? কে করেছে এসব বলুন তো? মুখে তো কিছুই বলছেন না। আমার উপর কিসের এত রাগ আপনার? উর্মি রুদ্ধ কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার উপর কোনো রাগ করিনি। রাগ তো আমি করেছি নিজের উপর, নিজেই পোড়া কপালের উপর। বেঁচে থেকে আর কি করব বলতে পারেন? আমার জীবনটা শুরু থেকেই জটিল, অভিশপ্ত। আমার এই নষ্ট জীবনের ফাঁকে আপনাকে জড়িয়ে আপনার ভবিষ্যৎটা আমি শেষ করে দিলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। এই পৃথিবীতে আমাকে বোঝার মতো, আমার মনের কথা শোনার মতো আর কেউ অবশিষ্ট নেই। আমি আর সত্যি সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি এতটুকু বয়সে আপনাকে অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে। আপনার যদি খুব সমস্যা হয় না হয় তবে আমাকে সব বলতে পারেন। কথা দিচ্ছি আপনার সব কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনবো। উর্মি ধীরে ধীরে কান্না থামিয়ে অশ্রু সজল চোখে কাইয়েফের দিকেই তাকালো, কাতর কণ্ঠে শুধালো, আপনি আপনি আমাকে ছাড়ছেন কবে? আমি জানি এটা ভীষণ অন্যায় আবদার, তাও যদি একটা কথা বলি, আমার শেষ কথাটা কি রাখবেন? কাইয়েব শান্ত চোখে বলল, কি কথা? আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে না, অন্তত আপনাদের বাড়িতে একজন পরিচালকা বা কাজের লোক হিসাবে থাকতে দিন। বিশ্বাস করুন, এই মুহূর্তে যদি আমি গ্রামে ফিরে যাই তবে আমার পরিণত এর চেয়েও ভয়াবহ হবে। আমি মরতে ভয় পাই, কিন্তু বাঁচতেও পারবো না। এটা কেমন জীবন বলুন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের এই অনাকাঙ্ক্ষিত অতীতের কোনো ছায়াও কখনো আপনার ভবিষ্যতে পড়তে দেব না। কথাগুলো শেষ করে আবারও কান্নায় ভেঙে পড়ল উর্মি। কাইয়েব এক বুক দীর্ঘশ্বাস ছাড়ল। বুক চিরে একটা অসীম কষ্ট আর সহানুভূতি দানা বাঁধছে তার। ভীষণ ইচ্ছে করছে এই নিষ্পাপ মেয়েটাকে মনে সমস্ত বিষাদ নিজের হাতে ধুয়ে দিতে। সে আরো একটু কাছে ঘেঁষে এসে বলল, আপনি এই বাড়িতে অবশ্যই থাকবেন, তবে কোনো কাজের লোক হিসেবে নয়, আমার একমাত্র স্ত্রী হয়ে থাকবেন। উর্মির মনে হলো সে হয়তো ভুল শুনল, কিংবা এটা কোনো স্বপ্নের জাল, যা চোখের পলকে ভেঙে চুরমার হয়ে যাবে। একটানা বেজে চলেছে নির্জানার মোবাইলের ফোনটা। ডিসপ্লেতে নামটা না দেখে সে আঁচ করতে পারছে ওপাশ থেকে কে অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু ইচ্ছে করে ফোনটা রিসিভ করতে মন চাইছে না তার। ওদিকে ছেলেটাও একঘুয়ে নাছোড়বান্দা, কল কেটে যাওয়ার পর মুহূর্তে আবার রিং হচ্ছে, থাকার বিন্দুমাত্র নামগন্ধ নেই। শেষে মেশে আর উপারন্তর না দেখে
অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করে কোণে কানে ফোনটা ধরল নির্জানা। তাড়াহুড়ি লাইন পেতে ওপাশ থেকে কলরবের তীক্ষ্ণ ও ঝাঁঝালো কণ্ঠ ভেসে এসলো, কোথায় মরেছিলি হা? সেখানে কি ফোনটা তোলা যায় না? নির্জানা শুধালো, হুট করে ফোন করেছেন কেন? কলরব ক্ষোভ উগরে দিয়ে বলল, তোর বাপের বিয়ে ঠিক করেছি, বউ পছন্দ হয় কিনা ছবি পাঠাবো ভাবছি। নির্জানা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাজলামি না করে কাজের কথা বলো তো। তোর ঘনিষ্ঠ লোকের মূল সমস্যা কোথায় বলতো? আমাকে আকালে বিধবা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন সবাই? কথাটা শুনে নির্জানা নিজের হাসি চেপে রাখতে পারলো না। ঠোঁটের কোণে গালে ফোঁটা অপ্রতিরোধে হাসির সামনে নিজে জিজ্ঞেস করলো, তুমি এখন কোথায় আছো? অফিসে। মাত্রই তো দুপুরের খাওয়া একটু ব্রেক পেলাম। খুব কাজের চাপ আছে আজকাল। আর কয়টা বছর দেখি তোর বাপের চেয়েও বড় লোক হয়ে দেখাবো। নির্জানা মৃদু হেসে বলল, আমি পড়তে বসেছি। তা এত কাজের মাঝেও ফোনটা দেওয়ার কারণটা জানাবেন। পর পড়তে পড়তে একদম শেষ হয়ে যাতই। আমি এদিকে জ্বলন্ত জাহান্নামে যাই, তাতে তোর কি বা আসে যায়? তোর মা ফোন করেছিল আম্মুকে, সরাসরি বললেন ডিভোর্স পেপারে সই করে দিতে। তুই কি বাড়িতে কিছু বলিসনি? সত্যি কি তুই এখন আমাকে ডিভোর্স দিতে চাস? নির্জানা একটু দুষ্টুমি করে গম্ভীর গলায় ভাব এনে বলল, আর নয়তো কি? তুমি আবার অন্য কিছুর আশা করেছিলে নাকি? কথাটা শোনা মাত্রই ওপাশ থেকে কলরব যেন তাজ্জব হয়ে গেল। চওড়া সুরে বলল, তুই নিজেকে ভাবিসটা কি নির্জানা? আমার ব্যবহার করা শেষ, এখন কায়দা করে ছুঁড়ে ফেলে দেবি? কি মারাত্মক আবার বিপজ্জনক মেয়ে রে তুই! আমার মতো এত নিরীহ নিষ্পাপ একটা ছেলের ইজ্জত লুট করে নিয়ে এখন একদম সাইড করে দেওয়ার ধান্দা। দাঁড়া, তোর আর তোর বাপের নামে কালে আমি ধর্ষণ মামলা ঠুকবো। নির্জানা শব্দ করে হেসে উঠল। ওপাশ থেকে সেই মিষ্টি হাসির শব্দ কলরবের কানে পৌঁছাতে এক মুহূর্ত থমকে গেল। কণ্ঠের আকুলতা মিলিয়ে বিড়বিড় করে বলল, আমায় জ্বালিয়ে খুব মজা পাচ্ছিস তাই না, রক্তচোষা কোথাকার? গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।